সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো, তো আমরা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর অ্যাসিস্ট্যান্ট যে শিক্ষক নিয়োগ, তার ক্র্যাশ কোর্স আমরা শুরু করছি। ঠিক আছে? তো এখানে তোমরা অনেকে যারা জয়েন রয়েছে, তার মধ্যে আমাদের পুরনো স্টুডেন্টও রয়েছে এবং আবার কিছুজন নতুন জয়েন হয়েছে। তো সবার উদ্দেশ্যে প্রথমে আমরা এই ক্র্যাশ কোর্স সম্বন্ধে তোমাদেরকে কিছু কথা বলবো। কারণ এই ক্লাস কোর্সের যে রুটিন রয়েছে বা কিভাবে আমরা প্রিপারেশন নেব, এই বিষয় নিয়ে তোমরা অনেকেই আহ, সম্পূর্ণ তথ্য হয়তো জানো না। ইতিমধ্যে আমাদের একটি ক্লাস অলরেডি হয়ে গেছে, তবে সেটা তোমরা রেকর্ডেড ফর্মে তোমরা পেয়েছো গ্রুপে। ঠিক আছে? তো আজকে আমরা প্রথমে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, যে কি রুটিন রয়েছে এবং তার সঙ্গে সিলেবাস দেখাবো। তারপর আমরা আমাদের যে আজকে যে টপিক, সেই টপিক নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? প্রথমে বলে রাখি যে আমরা যেভাবে পড়াশোনা করব, তাতে হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইংলিশে স্লাইড গুলো দেখতে পাচ্ছ। তো অনেকে ভয় পাচ্ছ যে হচ্ছে কি তোমরা বাংলায় পড়তে অভ্যস্ত। তো ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ আমরা দুটো ভার্সানে তোমাদেরকে নোটস দেবো, একটা বাংলা আর একটা ইংলিশ। কিন্তু যখন আমরা তোমাদেরকে পিপিটিতে পড়াবো, তখন কিন্তু তোমাদের হচ্ছে কি ইংলিশে তোমার পিপিটি থাকবে। তা- তার কারণও আমি বলছি একটু পরেই। তো তোমরা হচ্ছে কি যে পিডিএফ নোটসটা পাবে, মানে দুটো নোটস পাবে, একটা পিডিএফ নোটস, একটা ক্লাস নোটস। পিডিএফ নোটটা দেখতে এরকম হবে। আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ক্লাসের পরে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার পিডিএফ নোটস। নিচে ইংলিশের হচ্ছে কি তোমার বাংলা করা থাকবে। হুম। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলা করা আছে, দেখিয়ে দিচ্ছি একটু। ঠিক আছে? যারা বাংলায় পড়তে অভ্যস্ত, তোমরা এই বাংলা লেখাটাকে ফলো করবে। তো এখানে বাংলায় প্রত্যেকটা জিনিস করার থাকবে, কিন্তু যেটা পিপিটি থাকবে সেটা কিন্তু তোমাদের ইংলিশে থাকবে। একটু কষ্ট করে হচ্ছে কি তোমরা পড়তে হবে। আমি সমস্ত মানেগুলো পড়ানোর সময় মানেগুলো বলে জিনিসগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে চলে আসছি যে আমাদের যে ক্র্যাশ কোর্স, তার আমরা নতুন ভাবে শুরু করছি। অলরেডি আমাদের এই পিএসসি রিক্রুটমেন্টের জন্য আমরা কোর্স শুরু করেছিলাম, সেটা প্রায় হয়ে গেল 5 থেকে 6 মাস আগে। তো তোমাদেরকে বলা হয়েছিল যে সেই কোর্সটা আবার আমরা নতুন করে শুরু করব যখন নোটিফিকেশন আসবে। এবং তোমরা অনেকেই তার মাঝখানে হচ্ছে কি আমাকে বলছিলে, বা ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলিও তোমরা বলেছো যে কোর্সটা শুরু হলো, হঠাৎ করে হচ্ছে কি তোমার বন্ধ হয়ে গেল, সিলেবাসটা কমপ্লিট হলো না। তো তাদেরকে আমি একটাই কথা বলেছিলাম, বা তোমাদের গ্রুপেই আমি বলে দিয়েছিলাম যে চিন্তা করার কিছু কারণ নেই। আমরা পজিটিভ কোনো নোটিশ পেলে আমরা আবার রিস্টার্ট করব। তো সেই রিস্টার্টটা যে হয়েছে সেটা আমরা ক্রাশ কোর্স হিসাবে আমরা শুরু করছি। ঠিক আছে? তো তাতে হচ্ছে কি তোমাদের যে ক্লাসগুলো হবে, আবার নতুন করে তোমরা সমস্ত জিনিসগুলো পড়তে পারবে। তো যারা পুরনো স্টুডেন্ট, তোমাদেরকে আর কোনো ফিস লাগছে না, যেটা তোমরা আশঙ্কা করছিলে মনে হয় আবার ফিস দিতে হবে। না, ফিস তাদের লাগছে না। যারা নতুন জয়েন করছে সেই একই ফিস রাখা হয়েছে, যেটা আগেও ছিল সেটাই রাখা হয়েছে। সেই ফিস দিয়ে তারা কিন্তু এই ক্লাস কোর্সে জয়েন করেছে। এবার তোমরা নিশ্চয়ই সবাই জেনে গেছো যে লাইফ সায়েন্সের মধ্যে 3টি সাবজেক্ট থাকছে, একটা বোটানি, একটা জুলজি এবং একটা ফিজিওলজি। এবার যাদের তোমার হচ্ছে কি অনার্স সাবজেক্ট হিসাবে তোমার হচ্ছে বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, এই সাবজেক্টগুলো কিন্তু লাইফ সায়েন্সের মধ্যে ইনক্লুড নয়। আর যাদের ক্ষেত্রে তোমরা গ্রাজুয়েশনে বটানির সঙ্গে জুলজি, বা জুলজির সঙ্গে বোটানি, বা ফিজিওলজির সঙ্গে বোটানি, বা ফিজিওলজির সঙ্গে তোমার জুলজি, এই কম্বিনেশন থাকলেই তারা দিতে পারছে। প্রথম ক্রাইটেরিয়ার ক্ষেত্রে যদি বোটানিতে অনার্স থাকে, তাহলে সে বোটানিতে বসতে পারবে। যদি কারোর জুলজিতে অনার্স থাকে, তাহলে সে জুলজিতে বসতে পারবে, মানে জুলজি পরীক্ষাটা দিতে পারবে। আর ফিজিওলজি বোটানি কম্বিনেশন থাকলে সে ফিজিওলজি দিতে পারবে, বা ফিজিওলজির সঙ্গে জুলজি পাস কোর্সে থাকলে সে ফিজিওলজি দিতে পারবে। তো সেক্ষেত্রে অনেকটাই তোমরা বুঝতে পারছো যে অনেকটাই সিট মানে ছাঁটাই হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি বলছি 2015 সালের নিয়ম অনুযায়ী।
এটা হতেও পারে যে নতুন নিয়ম কিছু পরিবর্তন হতে পারে, সেটা কতটা পরিবর্তন হতে পারে বা কি হতে পারে সেটা তোমার নোটিফিকেশন এলে বোঝা যাবে। তার আগে থেকে পরিষ্কার করে না বলাটাই ভালো। আগের নিয়ম অনুযায়ী এই নিয়মটা তোমাদেরকে আমি বললাম, ঠিক আছে? চলো, এবার আমরা যে ক্লাসটা রেখেছি মূলত হচ্ছে কি তোমাদের রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস মিলিয়ে। কারণ এই যে টাইম গুলো রয়েছে, এই টাইম গুলো নিয়ে অনেকেই তোমরা ওয়াকিবহাল এখনো পর্যন্ত হতে পারোনি, আমি তাদেরকে প্রথমে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? তো আমরা সম্ভবত যে সমস্ত কোর্সগুলো আগে করেছি সবগুলো কিন্তু সপ্তাহে 3 দিন করে ক্লাস রাখা থাকতো। রবিবার দিন তোমাদের মক টেস্টের ব্যবস্থা থাকতো এবং রাতে আমরা মক টেস্টের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতাম। কিন্তু এক্ষেত্রে আমরা একটু মডিফাই করেছি, সপ্তাহে 5 দিন ক্লাস থাকছে। ঠিক আছে? সেই 5 দিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে 3 দিন রয়েছে রেকর্ডেড ক্লাস। কোন দিন 3 দিন না? সোমবার এবং বুধবার আর হচ্ছে কি তোমার শুক্রবার, এই 3 দিন হচ্ছে কি তোমাদের রেকর্ডেড ক্লাস দেওয়া হচ্ছে। ঠিক আছে? আর বাকি হচ্ছে কি 2 দিন, মঙ্গলবার এবং শনিবার, সরাসরি তোমরা লাইভ ক্লাস করতে পারছো। মানে যেরকম আজকে তোমরা করছো ঠিক একইভাবে মঙ্গলবার দিনও তোমরা লাইভ ক্লাস পাবে। তো সেক্ষেত্রে এখানে যে ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে পুরোটাই হচ্ছে কি তোমাদের বটানির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলোকে ফলো করে। আমরা এর আগে যে কোর্সটা আমরা শুরু করেছিলাম তাতে যতটা সিলেবাস কভার হয়েছিল সেগুলোকেই তোমাদেরকে রেকর্ডেড ক্লাস ফর্মে আবার দেওয়া হবে। কারণ সেই সময় আমি জানি যারা তোমরা জয়েন ছিলে খুব সিরিয়াসলি পড়াশোনা তোমরা করোনি। কারণ সে যেহেতু তোমরা একটা মানে দ্বিধায় ছিলে যে পরীক্ষা হবে কি হবে না বা কবে হবে, সেই নিয়ে তোমরা হচ্ছে কি অত বেশি সিরিয়াসলি নিয়েছিলে না। কিন্তু এবারে তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে, কারণ পরীক্ষা নোটিফিকেশন, শর্ট নোটিফিকেশন এসছে, ইতিমধ্যে তোমাদের চলে আসবে ফর্ম ফিল আপের ডেট। তো সেক্ষেত্রে এবারে আবার সেই জিনিসগুলো তোমাদেরকে নতুন করে পড়াশোনা করতে হবে। আর এই এবং তার পাশাপাশি যে জিনিসগুলো বাকি আছে বা যে সিলেবাসগুলো বাকি আছে সেগুলো আমরা লাইভ ক্লাসে কভার আপ করবো। এবং আমাদের যখন পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন আমরা মডেল কোশ্চেন পেপার, ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার হিসাবে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো লাইভ ক্লাসে। শুধু তাই নয়, তোমাদের মডেল কিছু হচ্ছে কি প্রশ্ন উত্তর যেগুলো তোমরা মক টেস্টের মাধ্যমেও প্রিপারেশন করতে পারবে। এইভাবে আমরা শিডিউলটাকে তৈরি করেছি। ঠিক আছে? আচ্ছা, আর একটা ব্যতিক্রমী আমরা রেখেছি, সেটা হচ্ছে কি আগে তোমরা যেভাবে রবিবার করে তোমরা মক টেস্ট দিতে, তো তাতে হচ্ছে কি অনেকগুলো টপিক হয়ে যেত। তো সেটাকে একটু মডিফাই করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মক টেস্ট দেওয়ার একটা ব্যবস্থা থাকছে। ঠিক আছে? অলরেডি তোমরা যারা আহ, আগের ক্লাসটা তোমরা করেছো, ঠিক আছে, যারা হচ্ছে কি তোমার বোটানির যে প্রথম যে ক্লাসটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, হ্যাঁ আমি স্যার। একটু আমি বলে নিই তারপর বলবে। হুম। আগে আমি নিয়মগুলো বলে নিই, তারপরে হচ্ছে কি যার যার কোশ্চেন থাকবে আমি জিজ্ঞাসা করবো তখন বলবে। কেমন? ঠিক আছে? দেখো, তো ওকে। সেক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে কি যখন হচ্ছে কি রেকর্ডেড ক্লাসটা দেওয়া হচ্ছে বা মেটেরিয়াল দেওয়া হচ্ছে, পিডিএফ নোটস বা ক্লাস নোটস, সেটা কিন্তু তোমরা পাচ্ছ কোথায়? টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে? দুটো গ্রুপ করা হয়েছে, একটা টেলিগ্রাম আর একটা হোয়াটসঅ্যাপ। তো এই যে দুটো গ্রুপ করা হয়েছে এই দুটো গ্রুপে তোমরা অনেকেই বলছো যে স্যার হোয়াটসঅ্যাপে পাঠালে ভালো হতো, টেলিগ্রামে কেন? তো তোমাদের সুবিধার জন্যই এটা করা হয়েছে। তোমরা জানো যে হোয়াটসঅ্যাপে যদি কোনো মেটেরিয়াল আমরা দিই তাহলে দেখবে সেটা দীর্ঘস্থায়ী ভাবে ওটা কিন্তু ওপেন হতে চায় না, তাই না? সেটা যদি 15-20 দিন বা 1 মাস হয়ে যায় তখন সেই পিডিএফটা যদি তুমি ডাউনলোড করে না রাখো তাহলে কিন্তু ওপেন হতে চায় না। তো এই জন্য আমরা টেলিগ্রামে রেকর্ডেড ভিডিও প্লাস পিডিএফ নোটস গুলো আমরা টেলিগ্রামেই দিয়ে থাকি। আর লাইভ ক্লাসের লিঙ্ক বা তোমার হচ্ছে কি যে মক টেস্টের লিঙ্ক সেটা আমরা হোয়াটসঅ্যাপেই দেবো। ঠিক আছে? হোয়াটসঅ্যাপেই তোমরা পাবে। এবারে তাহলে যখন তোমরা কোনো ক্লাস দেওয়া হচ্ছে রেকর্ডেড ক্লাস, তখন তোমরা হচ্ছে কি যে যার টাইম মতন করে দেখে নেবে। মানে 10টার সময় মানে সেই 10টার সময়ই তোমাকে দেখতে হবে এমন কোনো কথা নেই। সেটা তোমরা দেখার পর, যে কোনো টাইমে দেখার পর সেই দিনকেই তোমরা মক টেস্টটা দিয়ে দেবে। আবার যখন লাইভ ক্লাস হচ্ছে ঠিক একইভাবে এই যে ক্লাসটা চলছে, ক্লাসটা শেষ হয়ে গেলে এই রেকর্ডেড ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, পিডিএফ নোটসও দেওয়া হবে, তোমরা পড়বে। পড়ার পরে হচ্ছে কি আবার মক টেস্ট যেটা দেওয়া হবে সেই মক টেস্টটা তোমরা সাবমিট করবে। এই প্রসেসে আমাদের পুরো ক্লাসটাই চলবে। ঠিক আছে? তো এই ক্লাসগুলো হচ্ছে কি পুরো একদম পুরো পরীক্ষা পর্যন্ত চলবে এই প্রসেসে।
তো এখানে এখানে হচ্ছে কি তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে কি আরেকটা জিনিস, তোমরা যারা গ্রুপে রয়েছো কোনোভাবে তোমাদের কোনো বন্ধু বান্ধব বা কোনো রিলেটিভ কাউকে কিন্তু তোমরা কোনো মেটেরিয়ালস বা ভিডিও সেগুলো তোমরা সেন্ড করবে না। কারণ ওগুলো সেন্ড করলে কিন্তু আমরা বুঝতে পেরে যাব, কারণ নাম্বার অফ ক্যান্ডিডেট গুলো আমরা জানি, এবং যে লিঙ্ক গুলো দেওয়া হচ্ছে বা যে তোমার যে মক টেস্টের লিঙ্ক গুলো দেওয়া হচ্ছে বা যা মেটেরিয়াল দেওয়া হচ্ছে সেগুলো কতজন দেখতে পাচ্ছে, সেই জিনিসগুলো আমাদের কাছে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। তো সেক্ষেত্রে সেই নাম্বারটা দেখলে বোঝা যাবে। তো এই কাজটা কেউ করবে না, যদি কেউ করো তাহলে উইদাউট কোনো ওয়ার্নিং তাকে কিন্তু গ্রুপ থেকে বার করে দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার প্রথম কথা। আচ্ছা, এবার আমরা সিলেবাস নিয়ে এটা কি ডিসকাস। বললেন আরেকবার বলুন। এটা বললাম হ্যালো। যে 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 মেটেরিয়াল গুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেই মেটেরিয়াল গুলো তুমি শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে, অন্য কাউকে, তোমার রিলেটিভ বা বন্ধু বান্ধব কাউকে তোমরা সেন্ড করবে না। ঠিক আছে, করলে ঠিক আছে কিন্তু, স্যার, হ্যাঁ। হ্যাঁ, ওটা করলে কিন্তু ধরা পড়লে গ্রুপ থেকে তুমি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি আমি আহ, প্রথমে হচ্ছে কি তোমাদের সিলেবাসটাকে নিয়ে ডিসকাস করতে চাই। তো তার আগে তোমাদের হয়তো মনে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে বা জানার থাকতে পারে, সেগুলো আগে জিজ্ঞাসা করে নাও, তারপর আমি সিলেবাস ডিসকাস করে আজকে যে টপিকটা রয়েছে সেটা আমরা পড়ব। বলো, কার কি বলার আছে? হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে স্যার, যে মক টেস্ট গুলো রেকর্ডিং ক্লাসের উপর বেস করে দেওয়া হচ্ছে, হুম। ওইগুলোর হচ্ছে সলভ ব্যাপারটা, মানে ওখানে যেগুলো দেখাচ্ছে বেশ কিছু প্রশ্ন ভুলভাল আছে আর কি, উত্তর। যেগুলো তোমার ভুল মনে হচ্ছে বা যেগুলো ভুল মনে হচ্ছে মানে ইয়ে রয়েছে, সেগুলো যদি তোমার হচ্ছে কি তুমি নিজে সলভ করতে পারো ভালো, না হলে আমাকে তুমি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে, আমি সঠিকটা বলে দেবো। ঠিক আছে, আমরা যে শুধু মক টেস্টে প্র্যাকটিস করবো তা নয়, প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু হচ্ছে কি তোমাদের, যেমন আজকে তোমাকে দেখাচ্ছি, আমরা কিছু কোশ্চেন হচ্ছে কি তোমরা রাখবো। ঠিক আছে, কিছু মানে বেশ কয়েকটা কোশ্চেন কিন্তু ক্লাসের সঙ্গে সঙ্গেই থাকবে। আর তার পাশাপাশি হচ্ছে কি তোমরা যে মক টেস্ট দিচ্ছ, হতেও পারে যে একটা দুটো কোশ্চেন হয়তো ভুল হয়ে হয়ে যেতেও পারে, ওটা আমি বলবো না যে সবগুলোই ঠিক রয়েছে, হতেও পারে। তো সেক্ষেত্রে যদি কোনো কারো ডাউট থাকে, যেমন তোমরা একজন হচ্ছে কি আমাকে পাঠিয়েছিল, সে ক্লাস করছে কিনা আমি জানি না, সে হচ্ছে কি প্রথম যে টেস্টটা দেওয়া হয়েছিল সে পাঠিয়েছিল, যে কোশ্চেনটা ছিল না যে ফার্স্ট তোমার লিভিং অর্গানিজমস ইন দা আর্থ, ঠিক আছে, এরকম একটা কোশ্চেন ছিল। তো তো সে আমাকে হ্যাঁ স্যার। পাঠিয়েছিল, তার আমি ডাউট ছিল। পাঠিয়েছিলাম। পাঠিয়েছিল, তো তাকে কিন্তু আমি হ্যাঁ। উত্তরটা পাঠিয়ে দিয়েছিলাম, তখন সে বুঝে গেল। ঠিক আছে, উত্তরটা মানে তার এক্সপ্লেনেশনটা আমি পাঠিয়ে দিয়েছিলাম। তো ওটাই বুঝে, যদি কারো কিছু সমস্যা থাকে কোনো উত্তর নিয়ে, যদি তোমার মনে হয় যে এটা আমার মনে হচ্ছে ভুল, তাহলে অবভিয়াসলি সেই কোশ্চেনটাকে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, ফোন করা দরকার নেই। ঠিক আছে, আমি হচ্ছে কি আমার টাইম মতন করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে। এইবারে যে মক টেস্টের ওই রেকর্ডিং উপর বেস করে যে মক টেস্টটা দেওয়া হয়েছে, হুম হুম। ওতে বেশ কিছু মানে ভুল আছে দেখলাম আর কি, উত্তরটা। ঠিক আছে, ঠিক আমি আছে, পাঠিয়ে হ্যাঁ, যেগুলো তোমার মনে হবে, ঠিক আছে, সেগুলো আমাকে পাঠিয়ে নেবে। আচ্ছা, এবার আমরা, আচ্ছা, আর কারো কিছু বক্তব্য আছে এই আমাদের যে কোর্স শুরু হচ্ছে এটা নিয়ে? কারো কিছু বক্তব্য যদি থাকে তাহলে বলো, নির্দ্বিধায় বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আশা করি কারো কিছু আর বক্তব্য নেই, তাই তো? কোর্সটা 9-10 এর জন্য নাকি 11-12 এর জন্য যেটা পড়ানো হচ্ছে আজকে? এটা এটা তোমাকে বলে দিই, এটা হচ্ছে কি তোমাদের যে নোটিফিকেশন, যেটা শর্ট নোটিফিকেশন দিয়েছে, এটা হচ্ছে কি তোমার দুটো তোমার হচ্ছে কি মিডিয়ামের জন্য, একটা বেঙ্গলি আর একটা ইংলিশ। তো বেঙ্গলির আবার দুটো ভাগ আছে, একটা মেল টিচার আর হচ্ছে ফিমেল টিচার, আবার ইংলিশেরও মেল টিচার ফিমেল টিচার। তো এখানে হচ্ছে কি তোমার যেমন আমাদের এসএলএসটি ক্ষেত্রে 9, 10, 11, 12 হয়, সেরকম করে আলাদা করে এখানে হয় না। এখানে তোমাকে যদি, যখন তুমি হচ্ছে রিক্রুটমেন্ট পাবে, তখন তোমাকে 9 থেকে 12 পর্যন্ত সাবজেক্ট পড়াতে হবে। ঠিক আছে, তো এখানে 9, 10, 11, 12 বলে আলাদা নয়। কি বললাম, বুঝতে পেরেছো তো? এই জন্য দেখো উপরে লেখা আছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা। ঠিক আছে, এবং এখানে আগের বারে যে নিয়মটা ছিল যে কেউ যদি হচ্ছে কি তোমার তোমার ঠিক হচ্ছে আছে স্যার। বেঙ্গলি মিডিয়ামে সে অ্যাপ্লাই করে মেল ক্যান্ডিডেট হিসাবে, সে ইংলিশ সাবজেক্টে মানে ইংলিশ মিডিয়ামের জন্য মেল ক্যান্ডিডেট হিসাবেও অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, মানে তুমি দুটো সুযোগ পাচ্ছ, মানে ইংলিশ মিডিয়ামেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, আবার বেঙ্গলি মিডিয়ামেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এবারে যে নিয়মটা হবে কি, সেটা তোমার হচ্ছে কি এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন আসছে।
আর তোমরা এটাও জানো যে যেহেতু হচ্ছে কি গতবারে সাবজেক্টের উপরে 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, তো এটা মেবি চেঞ্জও হতে পারে। কারণ তোমরা জানো যে আদার যে স্টেট গুলো রয়েছে, তাদের হচ্ছে কি তোমার পিএসসি যে রিক্রুটমেন্ট গুলো করে স্কুলের জন্য, তাদের হচ্ছে কি পরীক্ষার ধরনটা একটু আলাদা। কারো কারো ক্ষেত্রে তোমরা জানো 70+30। 70 মানে হচ্ছে কি তোমার একটা সাবজেক্ট থেকে, আর 30 হচ্ছে কি তোমার জেনারেল যে সাবজেক্ট গুলো থেকে, মানে তোমার সেখানে সাবজেক্ট পেডাগোগি বা তোমার হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই, জিকে, সেগুলো মিশিয়ে হচ্ছে কি 30 নাম্বার থাকে। তো সেটা মেবি এবারে হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের ক্ষেত্রেও তোমার হচ্ছে কি সিস্টেমটা আসতেও পারে। সেটা ক্লিয়ার করে বলা যাবে তখনই যখন নোটিফিকেশন আসবে। তো ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ যে যে সাবজেক্টে রয়েছে সাবজেক্টের কোশ্চেন তো তো থাকবেই। এটা তো আর কোনো ভাবার কিছু কারণ নেই। যদি এটা মডিফাই করা হয়, তাহলে এর প্রিপারেশনটাও আমরা দিব সঙ্গে করে। বোঝা গেল বলছি কি বললাম? বলছি স্যার, ওখানে যে ওই মক, ওখানে যে ইন্টারভিউ যে নাম্বারটা, ওটা কি নির্দিষ্ট থাকে? দেখো, তোমাকে বলে রাখি যে প্রথম কথা হচ্ছে কি, আহ, আমাদের যে আগের যে নিয়মে পরীক্ষাটা হয়েছিল তাতে হচ্ছে কি তোমার মানে আমাদের পিএসসি ডাব্লিউবিপিএসসি যে রিক্রুটমেন্টের ইন্টারভিউ নাম্বারটাই হচ্ছে কি, মানে পরীক্ষার নাম্বারটা হচ্ছে কি এটা জাস্ট কোয়ালিফাইং নাম্বার হিসাবে ধরা হয়। বাকি ইন্টারভিউ নাম্বারটাকেই তোমার মেনলি, বা ইন্টারভিউ প্রসেসটাকেই মেনলি ফোকাস করা হয় রিক্রুটমেন্টের জন্য। ঠিক আছে? তো ইন্টারভিউটা এখানে খুবই স্ট্রং হয়। মানে ইন্টারভিউ বোর্ডে প্রায়, যেমন আমাদের হচ্ছে কি তোমার সিভিল সার্ভিস যেমন হয় না, মানে আমাদের ডাব্লিউবি যে যে বিডিও এসডিও লেভেলের যে পরীক্ষাগুলো হয়, মানে তোমার নামটা এখন মনে পড়ছে না আমার। উম, কি বলে গো, মানে এই আমাদের গ্রুপ এ গ্রুপ বি যে তোমার হচ্ছে অফিসার যে রিক্রুটমেন্টের জন্য যেরকম ইন্টারভিউ হয়, ঠিক একইভাবে এখানেও ইন্টারভিউটা খুব স্ট্রং হয়। ইন্টারভিউ বোর্ডে প্রায় 10-12 জন থাকেন। ঠিক আছে? সাবজেক্টের অনেকেই থাকে। ভালো করে হচ্ছে কি তোমার টিচিং সহ ইন্টারভিউটা করানো হয়। ঠিক আছে? তো ওটাই হচ্ছে কি গতবারের নিয়ম অনুযায়ী সাবজেক্টের জাস্ট পাস মার্ক হিসাবে নিয়ে বাকিটা কিন্তু ওখানে ইন্টারভিউ প্রসেস দেখে তারপর রিক্রুটমেন্টটা হয়। মানে ইন্টারভিউটা এখানে হচ্ছে কি সবচেয়ে মানে মেজর হিসাবে ধরা হয়। কি বললাম বুঝতে পারলে? আর মানে যেহেতু, হ্যাঁ তাই বলো। তো স্যার, হ্যাঁ বলো। ইন্টারভিউটাই। বুঝতে পারছি না, বলো। ইন্টারভিউটাই মেন, মানে সাবজেক্টে পাস করাটা ম্যাক্সিমাম তো পাস করে যাবে, কিন্তু হ্যাঁ, ইন্টারভিউ। ইন্টারভিউটা মেন, এবং রেশিওটা অনেকটাই রেশিও রাখা হয়। ঠিক আছে? 1:7 মনে হয় গতবারে ডেকেছিল। ঠিক আছে? তো ওতে হচ্ছে কি তোমার ইন্টারভিউটা হচ্ছে কি এখানে কড়াকড়ি ভাবে ধরা হয়। আর যেটা বলছিলাম আমি, যে সাবজেক্টটা হচ্ছে কি তোমার মেনলি হচ্ছে কি তোমার পরীক্ষার যে প্রশ্নগুলো আসে খুব বেশি যে নেট সেট লেভেলে কোশ্চেন থাকে তা নয়। মানে মানে খুব বেশি লেন্দিও নয়, খুব শর্ট টাইপ কোশ্চেন থাকে, এবং সেখান থেকে তোমাদেরকে করতে হয় আর কি। আর যেহেতু 2015 সালে লাস্ট ভ্যাকেন্সি এসেছিল, এখন 2025 সাল, তো অ্যাপ্রক্স ধরতে পারো যে প্রায় আগের আগের যে ভ্যাকেন্সি তুলনায় প্রায় 3 গুণ হচ্ছে কি বেশি ভ্যাকেন্সি এবারে আমরা দেখতে পেতে পারি। ঠিক আছে? তো ভ্যাকেন্সির সংখ্যাটাও একটু বেশি থাকবে, মানে 2015 সালের তুলনায়। বেশি বলতে সেই অর্থে নয় যে যেমন ভাবে তোমরা এসএসসি টেসএসসি তে ভ্যাকেন্সি দেখো সেরকম হবে না। তো ওতে হচ্ছে কি ভ্যাকেন্সিটা গতবারের তুলনায় অনেকটা বেশি থাকবে। এটাই হচ্ছে বলার আর কি। ঠিক আছে? তো যারা হচ্ছে কি তোমরা মাদ্রাসা ক্র্যাক করতে পারোনি, তোমরা হচ্ছে কি এটাকে সিরিয়াস ভাবে নাও। কারণ তোমরা জানো যে মাদ্রাসার ক্ষেত্রে যারা চান্স পেয়েছে তারা দেখবে, যারা সিরিয়াস, যারা হচ্ছে ক্যান্ডিডেট তারাই হচ্ছে পাস করতে পেরেছে, যে তাদের খুব বেশি মেরিট ছিল তা নয়। আহ, কারণ বেসিক জায়গা থেকে কোশ্চেন এসেছিল। বুঝতে পেরেছো তো? তোমরা হয়তো অনেকে ক্র্যাশ কোর্সে ছিলে, আমার যেটা মাদ্রাসা সার্ভিসের যে পরীক্ষাটা হয়েছে, তো তাতে কিন্তু প্রায় 13-14 জন হচ্ছে কি ওই ক্র্যাশ কোর্স বেস থেকে কিন্তু চান্স পেয়েছে। তোমরা নিশ্চয়ই হচ্ছে কি একটা ভিডিও আমি দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ওতে হচ্ছে কি আশা করব এখান থেকেও তোমরা সিরিয়াসলি পড়াশোনা করো, এখান থেকে যাতে অনেকজন চান্স পায় আর কি। কি বললাম বুঝতে পারলে? ওদের ওদের হচ্ছে কি কিন্তু চাকরি কিন্তু ওরা খুব শীঘ্রই পেয়ে যাবে, যারা মাদ্রাসা পাস করেছে। যারা পাস করতে পারোনি তোমরা, তোমরা একটা চেষ্টা করো এটাকে ক্র্যাক করার জন্য। ওকে, চলো তো। আমরা তাহলে হচ্ছে কি প্রথমে সিলেবাসটা ডিসকাস করি, তারপর আজকে আমরা আলোচনা করব। তো এখানে দেখো তোমাদের বোটানির ক্ষেত্রে যে মডিউলের সংখ্যা দেখো, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। এই 10টা হচ্ছে কি তোমার টোটাল মডিউল রয়েছে। মানে যদি আমরা কম্পারেটিভলি জুলজি বা ফিজিওলজির সঙ্গে আমরা তুলনা করি, তাহলে কিন্তু বোটানির সিলেবাসটা অনেকটাই ভাস্ট। ঠিক আছে?
তাহলে আমাদেরকে সেই মতন করে প্রিপারেশন করতে হবে। আচ্ছা, এবার ফার্স্ট যে মডিউলটা রয়েছে দেখো, দ্য গেটওয়ে অফ লাইফ সায়েন্স। ঠিক আছে, এখানে আমাদেরকে বেসিক্যালি ডেফিনেশন অফ লাইফ, অরিজিনেট ইভলিউশন অফ লাইফ অন দ্য আর্থ, এটা সম্বন্ধে পড়তে হবে। তারপর আমাদেরকে পড়তে হবে বেসিক যে টেকনোলজি, যেগুলো হচ্ছে কি আমাদের বোটানি স্টাডির সঙ্গে রিলেটেড রয়েছে বা অ্যাসোসিয়েটেড রয়েছে, যেমন তোমার কনসেপ্ট অফ সিম্পল কম্পাউন্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেল, তোমার হচ্ছে ফ্র্যাকশন, সেন্ট্রিফিউগেশন, কলোরিমেট্রি বা ট্রেসার টেকনিক, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে কি তোমার, যেহেতু আমরা বোটানি নিয়ে পড়ছি মানে আমাদের সেলের স্ট্রাকচার ফাংশন নিয়ে পড়তে হবে। আবার সেগুলো আবার স্পেসিফাই করে দেওয়া হয়েছে, যেমন ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক, বা তার সঙ্গে হচ্ছে আল্ট্রাস্ট্রাকচার, কম্পোনেন্টস, ঠিক আছে, বা হচ্ছে কি ফাংশন অফ সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম রেটিকুলাম, গোলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, পেরোক্সিজোম, মানে এতগুলো সম্বন্ধে জানতে হবে। তোমরা মনে হয় প্রথম যে ক্লাসটা পেয়েছো, এই যে দ্য সায়েন্স অফ লাইফ থেকে তোমরা ফার্স্ট ক্লাসটা পেয়েছো, তাই তো? যে ডেফিনেশন অফ লাইফ আর অরিজিনাল ইভলিউশন অফ লাইফ। তো এই যে ক্লাসটা পেয়েছো তার মক টেস্টও তোমরা পেয়ে গেছো নিশ্চয়ই। যারা যারা এখনো ওই ক্লাসটা তোমরা দেখোনি, বা যারা যারা এখনো তোমরা তোমরা হচ্ছে কি টেস্টটা সাবমিট করোনি, তারা কিন্তু টাইম মতন করে করে দিও। মানে আর ওই আগের মতন হচ্ছে কি তোমরা এত বেশি মানে রিল্যাক্স ফিল করার দরকার নেই। এবার একটু সিরিয়াস নিয়ে জিনিসগুলো করো। কারণ আমি দেখছিলাম প্রায় মনে হয় 15 না 17 জন মতন টেস্ট সাবমিট করেছে, কিন্তু তোমরা গ্রুপে আছো অনেকজন, তো এখনো যারা করোনি, এগুলো কিন্তু নিজ দায়িত্বে কিন্তু করে ফেলো। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে কি কোর্স তোমাদেরকে প্রোভাইড করা, ক্লাস প্রোভাইড করা এবং টেস্ট প্রোভাইড করা। তোমাদেরকে কিন্তু নিজেরাকে ওই জিনিসগুলোকে কভার আপ করতে হবে। কি বললাম বুঝতে পারলে? চলো এবার দেখো, মডিউল 2 তে রয়েছে তোমার সেল বায়োলজি এবং জেনেটিক্স। তো সেল বায়োলজি আর জেনেটিক্স এর আন্ডারে দেখো 3টে পয়েন্ট রয়েছে। এখানে কি কি দেওয়া রয়েছে? প্রথমে আমাদের পড়তে হবে, দাঁড়াও 1 মিনিট, মরফোলজি অফ ক্রোমোজোম, সেই সঙ্গে অটোজোম, সেক্স ক্রোমোজোম, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের মধ্যে ডিফারেন্স। তারপর হচ্ছে কি ক্রোমোজোম স্টাডির ক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে কনসেপ্ট অফ জিন, যেটা আজকে আমরা পড়বো, ঠিক আছে, লাইভ ক্লাসে, জিনের কনসেপ্ট। আচ্ছা, তারপর ফিজিক্যাল স্ট্রাকচার এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ আমাদের যে ডিএনএ আরএনএ রয়েছে তার মানে ফিজিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল প্রপার্টিজ কি কি রয়েছে সেটা পড়তে হবে। সেল সাইকেল, সেল ডিভিশন পড়তে হবে। আচ্ছা, এবং সেই সঙ্গে দেখো মেন্ডেলস এর যে তোমার এক্সপেরিমেন্ট এবং সূত্রগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে পড়তে হবে। লিঙ্কেজ, ক্রসিং ওভার সম্বন্ধে পড়তে হবে, এবং তার সঙ্গে মিউটেশনটা পড়তে হবে ভালো করে, এবং পলিপ্লয়েডিয়া পড়তে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সেল বায়োলজি জেনেটিক্স এর মধ্যে এই সিলেবাস গুলোকেই আমাদেরকে মানে পড়তে হবে। আচ্ছা, এবার দেখো মডিউল 3 তে কি রয়েছে না, মডিউল 3 তে রয়েছে পিএইচ, বাফার, ওয়াটার এন্ড বায়োমলিকুলস। ঠিক আছে, পিএইচ, বাফার, আর কি রয়েছে না তোমার পিএইচ, বাফার এবং হচ্ছে ওয়াটার এবং বায়োমলিকুলস। তো এখানে দেখো পিএইচ এর কনসেপ্ট পড়তে হবে, তার সঙ্গে হচ্ছে কি তোমার বাফার সিস্টেম সম্বন্ধে পড়তে হবে। আর এখানে বায়োমলিকুলস থেকে আমাদেরকে কার্বোহাইড্রেটের হচ্ছে কি তোমার বিভিন্ন টাইপস গুলো সম্বন্ধে পড়তে হবে। আচ্ছা, সেই সঙ্গে কনসেপ্ট অফ স্ট্রাকচার, ফাংশন, অ্যাসপেক্টস এন্ড বেসিক ক্লাসিফিকেশন অফ প্রোটিন, লিপিড, এবং তাদের হচ্ছে ক্লাসিফিকেশনের পাশাপাশি ভিটামিনস এরও আমাদেরকে ক্লাসিফিকেশন পড়তে হবে। ঠিক আছে, বিভিন্ন প্রকার যে ভিটামিন গুলো রয়েছে তাদের সম্বন্ধে পড়তে হবে। প্ল্যান্ট ফিজিওলজি মডিউল 4 এ রয়েছে। প্ল্যান্ট ফিজিওলজি থেকে যে যে সিলেবাস রয়েছে, যেমন হচ্ছে কি তোমার অসমোসিস, ডিফিউশন, প্লাজমোলাইসিস, ট্রান্সলোকেশন, ঠিক আছে, বা তোমার হচ্ছে কি ট্রান্সপিরেশন, স্টোমাটাল যে রেসপিরেশন গুলো হয়, মাইক্রো এন্ড ম্যাক্রো মানে নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে প্ল্যান্টের, সেগুলো সম্বন্ধে পড়তে হয়। আচ্ছা, তার সঙ্গে হচ্ছে কি দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফেজেস এন্ড ফ্যাক্টরস অফ দ্য প্ল্যান্ট গ্রোথ। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি এখানে যে সমস্ত যে আনমিউট করে রেখেছে একটু মিউট করে দাও, তো যখন কথা বলবে তখন আনমিউট করবে, ঠিক আছে, এখন মিউট করে থাকো। আচ্ছা, এবার হচ্ছে কি তার সঙ্গে হচ্ছে কি দেখো অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড, অর্থাৎ আমাদের প্লান্ট হরমোন সম্বন্ধে এদের ফিজিওলজিক্যাল রোল প্লাস এদের হচ্ছে কি তোমার বিভিন্ন ক্যারেক্টার্স, এগুলো আমাদেরকে পড়তে হবে।
আচ্ছা, তার পাশাপাশি দেখো এখানে আমাদেরকে ফটোপিরিয়ডিজম এবং ভার্নালাইজেশন, অর্থাৎ আলোক পর্যায়বৃত্তি এবং হচ্ছে বাসন্তীকরণ, এটা সম্বন্ধে পড়তে হবে। তারপরে হচ্ছে ফাইটোক্রমের হচ্ছে কি কেমিক্যাল এবং ফিজিক্যাল যে নেচার, এবং সি ডরমেন্সি জার্মিনেশন, এটাও আমাদেরকে প্ল্যান্ট ফিজিওলজির আন্ডারে পড়তে হবে। এইটা হচ্ছে তোমার প্ল্যান্ট ফিজিওলজির সিলেবাস। বায়োকেমিস্ট্রিতে আবার আলাদা করে আমাদেরকে পড়তে হবে, এনজাইম সম্বন্ধে পড়তে হবে, রেসপিরেশন সম্বন্ধে পড়তে হবে, এবং ফটোসিনথেসিস সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, ফটোসিনথেসিসে দেখতে পাচ্ছ, রেসপিরেশনে দেখতে পাচ্ছ, ফুল সিলেবাস যা যা থাকে সমস্ত জিনিসটা কিন্তু এখানে মেনশন রয়েছে। বিশেষ করে ফটোসিনথেসিসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ লাইট ডিপেন্ডেন্ট, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন, জেট স্কিম, বায়োসিনথেটিক রিয়াকশন, বা হচ্ছে তোমার C2 C3 C4 সাইকেল, এগুলো সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখো মলিকুলার বায়োলজি এবং প্ল্যান্ট বায়োটেকনোলজি। ঠিক আছে, তো এটা বায়োটেকনোলজি হতো, একটু স্পেলিং মিস্টেক আছে। তো এখানে আমাদেরকে তোমার জিন স্ট্রাকচার, ফাংশন, জেনেটিক কোড সম্বন্ধে পড়তে হবে, কনসেপ্ট অফ তোমার হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেশন, বা তোমার কনসেপ্ট অফ প্রোটিন সিনথেসিস। ঠিক আছে, মানে যেটা আমরা ট্রান্সলেশন বলি, তো সেটা সম্বন্ধে পড়তে হবে। তারপরে হচ্ছে কি এখানে দেখো ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি, যেটা আমরা বায়োটেকনোলজিতে পড়ে এসেছি, সেটা পড়তে হবে। প্লাজমিড পড়তে হবে, ভেক্টরস গুলো পড়তে হবে, রেস্ট্রিকশন এনজাইম যেগুলো রয়েছে, ঠিক আছে, বা ডিএনএ এবং সিডিএনএ লাইব্রেরি, এবং নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সিং, এবং পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এতগুলো হচ্ছে টেকনিক রয়েছে, এগুলো পড়তে হবে। আচ্ছা, তার পাশাপাশি দেখো এখানে বায়োটেকনোলজিতে হচ্ছে কি কি অ্যাপ্লিকেশন এগ্রিকালচারে রয়েছে, এবং প্ল্যান্ট টিস্যু কালচার রয়েছে। হ্যাঁ, এইগুলো সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে, ক্লোনিং পড়তে হবে, এবং ট্রান্সজেনিক প্ল্যান্টও আমাদেরকে পড়তে হবে। মানে ওভারঅল দেখতে পাচ্ছ সিলেবাসটা অনেকটাই ভাস্ট। ঠিক আছে, একটু আগেই আমি জুলজির ক্লাস করাচ্ছিলাম, তো সেখানে তাদের যে সিলেবাস আর তোমাদের সিলেবাসটা কিন্তু অনেকটাই ভাস্ট। ঠিক আছে, অনেকটা মানে অনেকটাই ভাস্ট। তারপরে দেখো মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে তোমাদেরকে মাইক্রোব সম্বন্ধে পড়তে হবে। ঠিক আছে, মাইক্রোবস এর মধ্যে এখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া, এই দুটোকে আমাদেরকে পড়তে হবে। এবং তার পাশাপাশি এখানে তোমরা জানো যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বা ব্যাকটেরিয়া যে রিপ্রোডাকশন হিসাবে কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রানডাকশন, এগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, সেই সঙ্গে দেখো কনসেপ্ট অফ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, কনসেপ্ট অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, এবং হচ্ছে কনসেপ্ট অফ অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, এগুলো মাইক্রোবায়োলজির আন্ডারে পড়তে হবে। চলো, মডিউল 8-এ রয়েছে কি প্লান্ট মরফোলজি এবং অ্যানাটমি। মরফোলজিতে যে সমস্ত জিনিসগুলো আমরা এখানে পড়বো সেটা হচ্ছে দেখো রুট, স্টেম, লিফ, ঠিক আছে, এগুলো মরফোলজি পড়তে হবে। তার পাশাপাশি আমাদেরকে ফাইলোটেক্সি মানে লিফের যে অ্যারেঞ্জমেন্ট সেটা পড়তে হবে, এবং স্টিপিউল এবং মডিফাইড লিফ, এগুলো সম্বন্ধে পড়তে হবে। ফ্লাওয়ারের ক্ষেত্রে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, বা যে সমস্ত হচ্ছে কি আমাদের সিলেবাসগুলো থাকে, যেমন মডিফাইড শুট ফ্লাওয়ার, সেটা আমাদেরকে পড়তে হবে। ইনফ্লোরিসেন্স মানে পুষ্প বিন্যাস, যেটা সেটা পড়তে হবে। তারপরে হচ্ছে কি ফ্লাওয়ারের যে টাইপস হিসাবে আমরা অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক, ঠিক আছে, বা ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা এন্ড্রোইসিয়াম, গাইনোইসিয়ামের যে মরফোলজি সেটা পড়তে হবে। ফ্রুটস এর হচ্ছে কি তোমার ক্লাসিফিকেশন, সিডের ক্লাসিফিকেশন, ঠিক আছে, বা মরফোলজি, ফুড এবং সিডের মরফোলজি, এটাও আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, আরো রয়েছে আলাদা করে প্লান্ট অ্যানাটমি। প্লান্ট অ্যানাটমিতে প্লান্ট টিস্যু, ঠিক আছে, তার মধ্যে যে মেরিস্টেমেটিক এবং পার্মানেন্ট তোমার টিস্যু রয়েছে সেগুলো পড়তে হবে। তারপর হচ্ছে কি তোমার এপিডার্মাল, গ্রাউন্ড, ভাস্কুলার টিস্যু সিস্টেম কি কি রয়েছে। তারপর হচ্ছে মনোকোট, ডাইকোটের ক্ষেত্রে তোমার মূলত কি কি রয়েছে দেখো, স্টেম এবং লিফ এবং রুট, মানে তিনটের ক্ষেত্রে মনোকোট, ডাইকোটের ক্ষেত্রে অ্যানাটমি আমরা কি দেখতে পাই, সেগুলো আমাদেরকে পড়তে হবে। চলো, এবার হচ্ছে কি আবার টেক্সোনমি। প্লান্ট টেক্সোনমিতে দেখো টেক্সোনমি, তারপর হচ্ছে বায়োনোমিয়াল নমেনক্লেচার, আর্টিফিশিয়াল ন্যাচারাল ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন, ঠিক আছে, তারপর হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম, সেখানে আমাদেরকে এলগি, ফাঙ্গি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্মের ক্লাসিফিকেশন সহ ওদের যে মানে ক্যারেক্টার্স গুলো দেখা যায় সেগুলো সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। এবং মডিউল 10-এ আবার প্লান্ট গ্রুপসকে আলাদা করে বলা রয়েছে। মূলত এখানে লাইফ সাইকেল আমাদেরকে পড়তে হবে, থেলোফাইটা মানে এলগি ফাঙ্গির ক্ষেত্রে লাইফ সাইকেল, এবং ব্রায়োফাইটার লাইফ সাইকেল পড়তে হবে। তার পাশাপাশি অল্টারনেশন অফ জেনারেশন হিসাবে আমাদের টেরিডোফাইট, জিমনোস্পার্মে দেখতে হবে। আর সেই সঙ্গে হচ্ছে কি আমাদের এখানে ইকোনমিক ইম্পর্টেন্টটাও এখানে বলা রয়েছে। বাঁশ, জুট, লেমন এবং টি, এদের হচ্ছে কি তোমার ইকোনমিক ইম্পর্টেন্স কি রয়েছে, মরফোলজিক্যাল ডেসক্রিপশন কেমন দেখা যায়, এটাও আমাদেরকে পড়তে হবে। এই হচ্ছে আমাদের 10টি মডিউল। ঠিক আছে, মানে বুঝতেই পারছো কতটা সিলেবাস।
এই সিলেবাসটাকে আমাদেরকে কভার আপ করতে হবে পরীক্ষার আগে। হুম। তো সেক্ষেত্রে এই যে 5 দিন ক্লাস, তো সেই 5 দিন ক্লাসে আমাদের আগে যে সমস্ত সিলেবাস গুলো কমপ্লিট হয়েছে সেগুলো শুধু আমি নয়, বিভিন্ন স্যার ম্যাডাম মিলে আমরা হচ্ছে কি তোমাদেরকে পড়িয়েছিলাম। তো সেই জিনিসগুলো আবার রিপিট ক্লাস হিসাবে তোমাদেরকে দেওয়া হবে। যারা নতুন রয়েছে তোমরা তোমরা ওই জিনিসগুলো পড়বে, যারা পুরনো রয়েছে তোমরা আবার সেই জিনিসগুলো পড়বে। এই রুটিন রুটিন অনুযায়ী চলবে। প্রত্যেকটা দিনে এক একটা করে ক্লাস দেওয়া থাকবে, সেই ক্লাসগুলোকে ওই দিনেই কভার আপ করে দেবে। কেউ যদি মনে করো যে রেকর্ডেড কন্ডিশনে থাকলে আমি পরে দেখে নেবো, তাহলে সেটা আর দেখা হয় না। প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন তোমরা কিন্তু মানে করবে এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট গুলো সাবমিট করবে। তবে গিয়ে এই যে এত বড় হচ্ছে সিলেবাস, তবে আমরা কভার আপ করতে পারবো। নচেত আমরা যা শেষ করে দেবো, তোমার কিন্তু কিছু পড়া হবে না। এটা মাথায় রেখে তোমরা কিন্তু সেইভাবে তোমরা এগাও। কি বললাম বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো এবার আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে জিন স্ট্রাকচার এন্ড ফাংশন। ঠিক আছে? এটা সম্ভবত তোমাদের হচ্ছে কি পড়ানো হয়েছিল না। তো যে জিনিসগুলো আমি আবার বলছি, যে যে পোর্শন গুলো পড়ানো হয়েছিল না সেই জিনিসগুলো পড়ানো হবে। তবে যেগুলো পড়ানো হয়েছিল সেগুলো তোমরা নতুন ভাবে গ্রুপে দেওয়া হবে। কোথায় না, টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে? যে টাইমটা দেওয়া রয়েছে আমি আবার বলে দিচ্ছি, এই টাইমের হয়তো কিছুক্ষণ এপাশ সেপাশ হয়তো আগেও হতে পারে বা কিছুটা পরেও হতে পারে, মানে যে যে দিনে দেওয়া রয়েছে সেই দিনেই তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু লাইভ ক্লাসগুলো তো যে টাইমে বলা আছে সেই টেলিগ্রাম টাইমেই হবে। বলো। টেলিগ্রাম গ্রুপটা কিভাবে জয়েন করব? কি নাম তোমার? চন্দন দাস। তোমাকে তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেওয়া হয়েছে বাবা। দেখো, দেখছি স্যার। পিএসসি বোটানি বলে গ্রুপ করা আছে। তুমি তাহলে হচ্ছে কি যে একটা ক্লাস হয়ে গেল তাহলে তুমি দেখোই নি, তাই না? একটা ক্লাস যে হয়ে গেল তুমি দেখোই নি। দেখো, পিএসসি বোটানি বলে তোমাকে গ্রুপে জয়েন করে দেওয়া হয়েছে। আপডেটেড থাকতে হবে বাবা। ঠিক আছে? না হলে হচ্ছে কি তুমি পিছিয়ে থেকে যাবে। আছো তুমি গ্রুপে? হ্যালো স্যার, বলো। বলছি আমাদের আজকে যে একটা রেকর্ড ক্লাস দেওয়া হয়েছিল না, অরিজিন অফ লাইফ, মানে ওই চ্যাপ্টারটা, ওটা আজকে ওটার দেওয়া তো ছিল? না, হ্যাঁ, আজকে না, সরি ভুল বলছি, মানে ওই, যখন থামো, কালকে দেওয়া ছিল বাবা। চন্দন, তুমি কি হ্যাঁ গ্রুপে স্যার, রয়েছো? আমি ওটা দেখো। আজকে দেখেছি, মানে আমি আজকে পেমেন্ট করলাম আর আজকে জয়েন হয়েছি গ্রুপে। ও আচ্ছা, তুমি আজকে হয়েছো, তাহলে আজকে তুমি হ্যাঁ, দেখতে আজকে আমি পেয়েছো। মানে পেমেন্ট করার পর আজকে জয়েন হয়েছি, তো ওই বাকি মানে দেখলাম অর্ধেকটা মানে হলো ওই ক্লাসে, এবার বাকিটা কি আবার রেকর্ড আকারেই পাবো ওই ক্লাসটা? হ্যাঁ, তুমি হচ্ছে কি গ্রুপে আছে তো, রেকর্ডেড কন্ডিশনে রয়েছে, তুমি ওটা দেখতে পাবে। হ্যাঁ, ওটা তো মানে দেখলাম মানে আজকের ক্লাসটা চন্দন বলছো তো? স্যার ছিল আজকের মনে হয়, ক্লাসটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা ক্লাস আমি আবার বলে দিচ্ছি, না প্রত্যেকটা স্যার, ক্লাস। আজকের না, ওই যে ক্লাসটা রেকর্ড পেয়েছি সেই ক্লাসটা দেখলাম অর্ধেকটা হলো ওই পিডিএফ এর, মানে ও আচ্ছা নোটসটা আচ্ছা আচ্ছা, অর্ধেকটা, যেগুলো মানে বাকিটা আবার রেকর্ডই পাবো? হ্যাঁ, বাকি যে জিনিসগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? যে প্রত্যেক দিনে হচ্ছে কি এক একটা করে ক্লাস, যতটা করে হয়েছে তারপরে আবার যখন পাবে সেখান থেকে তারপরে থেকে আবার শুরু হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, সেটাই বলছি, মানে ওটা কমপ্লিট হয়নি একটা ক্লাস না ওই না, নোটস। কমপ্লিট হয়নি, যেটা যতটা হয়েছে তারপরে আবার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে স্যার, হ্যাঁ। মানে ওটা হচ্ছে কি তোমার এখান থেকেই শুরু হচ্ছে, এই যে প্রথম ইউনিটটা থেকে ওই তো পুরোটা কমপ্লিট হয়নি, আবার পরে হচ্ছে কি তোমার ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই হ্যাঁ স্যার, আমাদের ঠিক ক্লাসটা আছে। চলবে। ঠিক আছে? তাহলে ক্লাস নিয়ে হ্যাঁ, আর কোনো কিছু কারো সমস্যা নেই। চন্দন, তুমি গ্রুপ পেয়েছো? ডাব্লিউবি দেখো, পিএসসি বোটানি, একটু রেসপন্স করবে। ঠিক আছে, পাচ্ছি চলো না স্যার গ্রুপটা। আমাকে হোয়াটসঅ্যাপে না হলে পাঠিয়ে দিবেন স্যার। হোয়াটসঅ্যাপে তুমি, আমি নিজে চেক করে দেখলাম বাবা। এই তো দেখো, তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো। আমাকে ইন্টারফেসটা একটু দেখান তো স্যার, দিলে বুঝে নিব গ্রুপটা ইয়েটা খুঁজে এই যে পাচ্ছি এই না। যে দেখতে পাচ্ছ, এই যে WBPSC বোটানি। আচ্ছা, দেখছি। তুমি রয়েছে অলরেডি, দেখো।
যাই হোক, তাহলে হচ্ছে কি এই গ্রুপে অলরেডি দেখো আজকের ক্লাসের নোটসটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমি আর টাইম নষ্ট করছি না, সরাসরি চলে যাচ্ছি তোমাদের আজকের ক্লাসে, ঠিক আছে? তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি জিন স্ট্রাকচার এন্ড ফাংশন। হ্যাঁ, জিন স্ট্রাকচার এন্ড ফাংশন। তো এই জিন স্ট্রাকচার এন্ড ফাংশনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি জিন সম্বন্ধে যেটা জানি, সবাই তোমরা হয়তো পড়েছো যে জিন ইজ এ স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ তোমার হচ্ছে কি লাইফ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, মানে সরি আমি যেটা ভুল বললাম, যে জিন হচ্ছে কি আমাদের বংশগতির একক হিসাবে কাজ করে, কারণ এটি তোমার হচ্ছে কি আহ, বিভিন্ন হচ্ছে কি বৈশিষ্ট্যগুলো এক জনু থেকে অন্য জনুতে যে যখন প্রকাশিত পাই জিনের মাধ্যমে সেটা প্রকাশটা আমরা দেখতে পাই। তো এই জিন যে সিকোয়েন্স যেটা আমরা দেখতে পাই, হ্যাঁ, যেটা কিনা একটা ডিএনএ এর সিকোয়েন্স বা একটা নিউক্লিওটাইডের সিকোয়েন্স, যে নিউক্লিওটাইড পরবর্তীকালে আরএনএ তৈরি করছে, আরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি হতে দেখতে পাই। তো এই জন্য বলছে ইট ইজ আ বেসিক ইউনিট অফ হেরিডিটি, অর্থাৎ হচ্ছে বংশগতির একটা বেসিক ইউনিট হিসাবে আমরা জিনকে বলে থাকি। যেটা কিনা দেখো বলছে যে পাস ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, অর্থাৎ পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, এই জিনের মাধ্যমে কি হয় না তার সন্তানে আমরা দেখতে পাই। তো এই জন্য বলা হচ্ছে যে এটা একটা বেসিক ইউনিট অফ হেরিডিটি, যেটা কিনা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে পাস্ট হয় বা গিয়ে পৌঁছায়। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রাম। তো সেই ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, তার একটা পোর্শনটাকেই জিন হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে। কেন না আমরা দেখতে পাই যদি একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয় সেখানে মাল্টিপল নিউক্লিওটাইড হচ্ছে কি পরস্পর কমপ্লিমেন্টারি ভাবে সজ্জিত হয়ে গিয়ে তৈরি হয়। তো তার মধ্যে হচ্ছে কি স্পেসিফিক একটা রিজিয়নটাকে আমরা কি বলছি, জিন বলছি। হুম। তো সেই জন্য আমরা এই জিনের স্ট্রাকচার যখন দেখি তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন প্রথম বৈশিষ্ট্য বলা রয়েছে যে এই জিনগুলো একটা ক্রোমোজোমের স্পেসিফিক লোকেশনে অবস্থান করে, সেই লোকেশনটাকে আমরা কি বলি, লোকাস বলি। কিরকম ভাবে, তোমরা একটা যদি ক্রোমোজোম দেখো তাহলে নিশ্চয়ই এই মেটাফেজিক ক্রোমোজোমের একটা যে স্পেসিফিক রিজিয়ন থাকে, ঠিক আছে, যদি আমরা হোমোলোগাস ক্রোমোজোম দেখি তাহলে এইরকম একটা জায়গায় অবস্থান করছে, যদি এখানে ক্যাপিটাল টি হয় এখানে স্মল টি, তাহলে এই যে যে স্পেসিফিক রিজিয়নে জিনটা অবস্থান করছে সেই স্পেসিফিক রিজিয়নটাকে আমরা কি বলছি, লোকাস বলছি। এবার দেখো এই জিনগুলো, ঠিক আছে, দ্য জিন এন্ড দ্য ডিএনএ আর কম্প্যাক্টলি প্যাকড ইন দ্য ক্রোমোসোম। হ্যাঁ, তাহলে আমরা এটা এর আগেও আমরা জানি, যে সবাই জানি যে সেলের ক্ষেত্রে কি থাকে না তোমার হচ্ছে কি নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস নিউক্লিয়াস যখন মানে একটা সেল যখন ডিভিশনে যাবে, নিউক্লিয়াসের যে ক্রোমাটিন ফাইবার সেটাই হচ্ছে কি তোমার পরবর্তীকালে ক্রোমোজোম ধারণ করে। আর ক্রোমোজোমের একটা স্পেসিফিক অঞ্চলকে আমরা ডিএনএ বলি, ডিএনএর স্পেসিফিক অঞ্চলটাকে আমরা হচ্ছে কি জিন বলি। জিনের দুটো অল্টারনেটিভ ফ্যাক্টর থাকে যেটাকে আমরা এলিল বলি। এলিল গুলো যে জায়গায় অবস্থান করছে সেটাকে আমরা লোকাস বলছি। তো এই জন্য বলছে যে এই জিন এবং ডিএনএ এরা কিন্তু কম্প্যাক্টলি প্যাকড থাকবে কোথায় না ক্রোমোজোমের উপরে। আচ্ছা, এবার দেখো ইচ নিউক্লিয়েটেড সেল কন্টেইনস দ্য হোল সেট অফ দ্য জিনোম। বুঝতে পারলে এই কনসেপ্টটা ভালো করে তোমরা মাথায় রাখবে, যে প্রত্যেকটা ডিপ্লয়েড সেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না তার কিন্তু পুরো জিনোমটাই, মানে একটা যদি তুমি সেল নাও সেই সেলের মধ্যে কিন্তু পুরো জিনোমটা, মানে ধরো আমাদের হিউম্যান একটা সেল নিলে তাহলে সেই সেলের মধ্যে 2n=46 কিন্তু তুমি ক্রোমোজোম নাম্বার দেখতে পাবে। বুঝতে পারলে এই জন্য বলা হচ্ছে যে ইচ নিউক্লিয়েটেড সেল কন্টেইনস দ্য হোল সেট অফ দ্য জিনোম। প্রত্যেকটা নিউক্লিয়েটেড সেলের মধ্যে তার জিনোমটাকে, পুরো হোল সেট অফ জিনোমটা আমরা কিন্তু দেখতে পাই। ফর এক্সাম্পল দেখো এখানে বলা হয়েছে হিউম্যানের ক্ষেত্রে দ্য জিনোম ইজ কম্পোজড অফ 23 পেয়ার্স অফ দ্য লিনিয়ার ক্রোমোজোম প্যাকড উইদিন দ্য হেল্প অফ দ্য হিস্টোন প্রোটিনস। ঠিক আছে, অর্থাৎ এই ক্রোমোজোম গুলো তারা হিস্টোন প্রোটিনের সহায়তায় তোমার হচ্ছে কি জিনোমের এই তোমার 23 পেয়ার্স অফ হচ্ছে ক্রোমোজোম নিয়ে গঠিত হচ্ছে। এবারে মানুষের ক্ষেত্রে যদি ধরা হয়, এই 23 পেয়ার্স এর মধ্যে 22 পেয়ার্স হচ্ছে কি আমরা বলে থাকি অটোজোমাল ক্রোমোজোমস, আর এক জোড়াটাকে আমরা কি বলি, সেক্স ক্রোমোজোম। অটোজোমাল ক্রোমোজোম এই কারণে বলছি কারণ এরা সোমাটিক ক্যারেক্টারস গুলোকে প্রকাশ ঘটায়, মানে দেহজ বৈশিষ্ট্যগুলো। আর যেটা এক জোড়া ক্রোমোজোম থাকে, যদি মেল হয় তাহলে এক্স ওয়াই হিসাবে থাকবে, আর যদি ফিমেল হয় সেটা এক্স তোমার হচ্ছে কি এক্স এক্স হিসাবে থাকবে। তো এরা কি করবে না তার যে তোমার হচ্ছে কি সেক্স ক্রোমোজোম হিসাবে যেহেতু থাকে, তারা কি করবে, তার তোমার হচ্ছে কি লিঙ্গ নির্ধারণে সাহায্য করবে। আচ্ছা, ঠিক একইভাবে এটা ধরো আমাদের হয়ে গেল কি ইউক্যারিওটস এর ক্ষেত্রে। প্রোক্যারিওটস এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার ইকোলাই, এদের জিনোমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না এদের জিনোমটা
সিঙ্গেল সার্কুলার ক্রোমোজোম হিসাবে আমরা দেখতে পাই। ঠিক আছে, যদিও ক্রোমোজোম টার্মটা বলার ভুল, কারণ এদের ক্ষেত্রে ক্রোমোজোম ফরমেশন হয় না, ওদের ডিএনএ আরএনএ হিসাবেই থাকে, নিউক্লিক অ্যাসিড হিসাবেই থাকে। তো তাদের সার্কুলার কন্ডিশনে আমরা দেখতে পাই। এবার দেখো একটা একটা টিপিক্যাল যদি আমরা জিনের তোমার হচ্ছে কি স্ট্রাকচার দেখি, সেটা আমরা কি কি দেখতে পাই না, তার ক্ষেত্রে একটা প্রোমোটার সিকোয়েন্স থাকবে, কিছু কোডিং রিজিয়ন থাকবে এবং টার্মিনেটর সিকোয়েন্স থাকবে। ঠিক আছে, তো এই তিনটে যে সিকোয়েন্স কথা বলা রয়েছে বা যে রিজিয়ন কথা বলা রয়েছে, প্রোমোটার সিকোয়েন্সটা কি জিনিস না, প্রোমোটার সিকোয়েন্স তোমরা নিশ্চয়ই পড়বে যখন হচ্ছে কি আমরা তোমার হচ্ছে কি ট্রান্সক্রিপশন পড়বো, যে প্রোমোটার হচ্ছে কি তোমার যখন রেপ্লিকেশন হয় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আবার যখন হচ্ছে কি তোমার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, সেই প্রসেসটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি। আবার এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো প্রোমোটার হচ্ছে কি এমন একটা তোমার হচ্ছে কি রিজিয়ান, যেখানে হচ্ছে কি তোমার কি করে না, তোমার হচ্ছে কি আরএনএ পলিমারেজ বলে এনজাইম যেখানে বাইন্ড করে। ঠিক আছে, তো সেই অঞ্চলটাকে আমরা প্রোমোটার সিকোয়েন্স বলি। তো সেই প্রোমোটার সিকোয়েন্স হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনের পার্ট হিসাবে আমরা দেখতে পাই, এবং এখান থেকে হচ্ছে কি তোমার এই যে বলছে ইট প্রেজেন্ট ইন দ্য স্টার্ট অফ দ্য জিন। আচ্ছা, কোডিং রিজিয়নটা কি না, কোডিং রিজিয়নটা তোমরা জানো, এই যে একটা এমআরএনএ যখন তৈরি হয়, সেই এমআরএনএ তে হচ্ছে কি মাল্টিপল কোডন থাকবে। কোডন কি জিনিস না, তিনটি নিউক্লিওটাইডের যে সমাহার বা তিনটি নাইট্রোজেন বেসের যে তোমার স্ট্রাকচার, সেটাকে আমরা কোডন বলি। তো সেই কোডন গুলো হচ্ছে কি বা কোডস গুলো তোমার হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে কি তোমার কোডিং রিজিয়নে আমরা দেখতে পাই, এবং তার জন্য কি হয় না, স্পেসিফিক তোমার হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড বলো বা তোমার হচ্ছে সেইভাবে হচ্ছে কি প্রোটিনের আমরা তৈরি হতে দেখতে পাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছ যে কোডিং রিজিয়নের ক্ষেত্রে দুটো অঞ্চল আমরা দেখতে পাই, সেগুলোকে আবার দুটো জিনিসে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্ট্রন এবং একটা হচ্ছে তোমার এক্সন। ইন্ট্রন একটা পার্ট থাকবে, এক্সন একটা পার্ট থাকবে। যেটা এক্সন বলা হয় সেটা কিনা হচ্ছে কি তোমার এমন কিছু সিকোয়েন্স নিয়ে গঠিত হবে যারা ফাংশনাল, ঠিক আছে, বা যারা হচ্ছে কি তোমার ফাংশনাল ইউনিট হিসাবে কাজ করে। আবার যারা যারা হচ্ছে কি ইন্ট্রন হবে, এবং ইন্ট্রন গুলো হচ্ছে কি তোমার নন ফাংশনাল পার্ট হিসাবে কাজ করে। এই জন্য বলছে দেখো যে অ্যাকশন আর দ্য রিজিয়ন হুইচ আর প্রোটিন কোডিং সিকোয়েন্স অ্যান্ড ইন্ট্রন ডু নট কোড ফর এনি প্রোটিন, কারণ সেটা হচ্ছে নন ফাংশনাল পার্ট হিসাবে আমরা দেখতে পাই। এটাকে আমরা আমরা সিস্টোন হিসাবেও বলতে পারি, যেটা ইন্ট্রন আমরা বলছি তাকে সিস্টোন হিসাবে আমরা বলতে পারি। আর সিস্টোন কনসিস্ট অফ মিউটন। মিউটন হচ্ছে কি তোমার কি জিনিস না, মিউটন হচ্ছে কি যদি ওই জিনটা হচ্ছে কি তোমার মিউটেশনে হচ্ছে কি পার্টিসিপেট করে, তখন আমরা সেই জিনের যে অংশটাকে আমরা তখন কি বলে দেবো, মিউটন বলবো। আর রেকনও বলতে পারি। রেকন কি জিনিস না, যদি সেটা হচ্ছে কি রিকম্বিনেশনে যদি পার্টিসিপেট করে ডিউরিং দা তোমার হচ্ছে কি পেকাইটিন স্টেজ, যখন হচ্ছে মিউসিস ওয়ানের যখন হচ্ছে কি তোমার সেল ডিভিশনটা হয় না, তখন যদি সেই পার্টটা যদি হচ্ছে কি তোমার জিনের সেই অংশটা যদি রিকম্বিনেশনে পার্টিসিপেট করে, তখন তার হয়ে যাবে রেকন। দেখো তাহলে আমরা এখানে অনেকগুলো টার্মিনোলজি শিখলাম। একটা আছে দেখো ইন্ট্রন, এক্সন, সিস্ট্রন, মিউটন, রেকন। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিটের যে স্পেসিফিক ফাংশন গুলো, এটা তোমরা মনে রাখবে, এখান থেকেও পরীক্ষা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর একটা রিজিয়ন থাকবে বা একটা সিকোয়েন্স থাকবে যেটাকে আমরা বলি টার্মিনেটর সিকোয়েন্স। তো এই টার্মিনেটর সিকোয়েন্সটা মেনলি কি হয় না, যখন হচ্ছে কি কোনো একটা ফিজিওলজিক্যাল বা প্রসেস যেখানে হচ্ছে কি তোমার ওখানেই তার বার্তা থাকবে যে সেখানেই স্টপ হবে। তো এই জন্য সেই অঞ্চলটাকে আমরা কি বলি, টার্মিনেটর সিকোয়েন্স, মানে একটা জিনের শেষ অঞ্চলটাকে আমরা মানে ডিফাইন করতে পারি এই যে টার্মিনেটর সিকোয়েন্স হিসাবে। তো এবার আমরা দেখবো যে একটা প্রোক্যারিওটিক জিনের ক্ষেত্রে তার তোমার হচ্ছে কি 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 নিয়ে গঠিত হয় বা তাকে দেখতে কেমন হয়। তো দেখতে পাচ্ছ এখানে একটা প্রোক্যারিওটিক জিন, যেটা কনসিস্ট করছে কি কি না, একটা হচ্ছে তোমার সিঙ্গেল প্রমোটার থাকবে, তোমার হচ্ছে একটা সিঙ্গেল প্রমোটার অবভিয়াসলি থাকবে, এবং কোডিং রিজন থাকবে, এবং একটা সিঙ্গেল টার্মিনেটর সাইট থাকবে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশে একটা ছবি দেওয়া রয়েছে। এখানে একটা ডিএনএ দেখো 5 প্রাইম এবং একটা 3 প্রাইম। এখানে আমরা দেখিয়েছি যে একটাই তোমার হচ্ছে কি প্রোমোটার রিজিয়ন থাকছে, এবং একটা হচ্ছে তোমার টার্মিনেটর রিজিয়ন থাকছে। ঠিক আছে, এবং তার মাঝখানে হচ্ছে কি অনেকগুলো কোডিং রিজিয়ন থাকে। এই তিনটে নিয়ে আমাদের প্রোক্যারিওটিক জিন যেটা সেটা হচ্ছে গঠিত হয়। এবারে এখানে তোমরা মনে রাখবে, তো এই এই যে জিন যেটা হচ্ছে কি তোমার প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি আমরা কি বলি না, পলিসিস্টনিক আমরা জিন বলি। তো এর পিছনে কারণ কি বলতে পারবে যে কেন আমরা এটাকে পলিসিস্টনিক জিন বলি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে? তার কারণ হচ্ছে দেখো, কি বলতে পারবে কি না আমি বলে যাবো? হুম,
বলছি স্যার, একটা মানে জিন থেকে বিভিন্ন রকম পলিপেপটাইড তৈরি করা যায় আর কি, ওই জন্য। দেখো, তো যখন হচ্ছে কি ট্রান্সক্রিপশন হয় তখন হচ্ছে কি আমরা কি দেখতে পাই না ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে। এবার এখানে এখানে যখন হচ্ছে কি তোমার ট্রান্সলেশন হবে এখান থেকে প্রোটিন তৈরি হবে অবভিয়াসলি। তো সেক্ষেত্রে এই যে কোডিং রিজিয়নে দেখতে পাচ্ছ যে জিন এ, জিন সি, জিন ই, হ্যাঁ, তো এই ডিফারেন্ট ডিফারেন্ট জিন তারা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোটিন কিন্তু তৈরি করতে পারে। তো এই যে এটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একটাই হচ্ছে কি তোমার জিন মাল্টিপল প্রোটিন যখন তৈরি করছে তখন সেই জিনটাকে আমরা কি বলে থাকি না পলিসিস্টনিক জিন আমরা বলে থাকি। তো যেহেতু হচ্ছে কি তোমার এখানে এই যে দেখতে পাচ্ছ যে দ্য জিন তোমার হচ্ছে কি হুইচ কোডস ফর ওয়ান অর মোর প্রোটিন ইজ নন এজ দ্য পলিসিস্টনিক জিন, মানে একটাই জিন যখন হচ্ছে কি তোমার তার জন্য কি করছে না একের বেশি বা এক বা একের বেশি হচ্ছে কি প্রোটিন তৈরি করে তখন তাকে আমরা বলবো যে পলিসিস্টনিক জিন। ঠিক আছে, কিন্তু এটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা আলাদা দেখতে পাই, সেখানে আমরা কি দেখতে পাই মনোসিস্টনিক জিন আমরা দেখতে পাই। ঠিক আছে, কারণ ও একটাই হচ্ছে কি জিন একটাই অনলি সিঙ্গেল প্রোটিন তৈরি করবে, কিন্তু এখানে হচ্ছে কি একটাই জিন মাল্টিপল প্রোটিন তৈরি করার ক্ষমতা রাখে বলে এটাকে আমরা পলিসিস্টনিক জিন আমরা বলি। এবং এখানে তোমরা এই জিনিসটাও মনে রাখবে যে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সিঙ্গেল প্রমোটার থাকবে, কোডিং রিজন একটা কোডিং রিজন থাকবে এবং একটা সিঙ্গেল টার্মিনেটর সাইট থাকবে। এবার দেখো এখানে যে প্রমোটার কথা আমরা বলছিলাম না যে একটা সিঙ্গেল প্রমোটার থাকবে, তো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে প্রমোটার হিসাবে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এটা হচ্ছে কি বেসিক্যালি প্রমোটার সিকোয়েন্সটা আমরা আপস্ট্রিম রিজিয়নে দেখতে পাই একটা জিনের ক্ষেত্রে। তো আপস্ট্রিম ডাউনস্ট্রিম ব্যাপারটা একটু বলে দিই, কারণ না হলে তোমরা হয়তো বুঝতে পারবে না। যদি আমরা একটা তোমার হচ্ছে কি আহ, আহ, আমরা 5' to 3' বা 3'to 5' একটা ডিএনএ যদি আমরা প্রকাশ করি, ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা রিজিয়নটাকে যদি আমরা জিরো ধরি তাহলে আমরা ডান দিকে এদিকে হচ্ছে +1 +2 +3 করে বলতে পারি, -1 -2 -3 করে বলতে পারি। তো প্লাস গুলোকে বলা আছে ডাউনস্ট্রিম বলা হয়, ঠিক আছে, আর এই যে মাইনাস গুলোকে হচ্ছে আপস্ট্রিম বলা হয়। তো সেক্ষেত্রে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা এটা একটু পার্থক্য আর কি। তোমরা বলবে যে প্লাস গুলোকে আমরা ডাউনস্ট্রিম কেন বললাম না, এটা হচ্ছে কি তোমার প্লাস গুলোকে ডাউনস্ট্রিম হিসাবে ধরা হয় আর মাইনাস দিকগুলোকে আপস্ট্রিম হিসাবে ধরা হয়। তো এই যে প্রোমোটার যেটা থাকে সেটা মেনলি আমরা কিন্তু এই আপস্ট্রিম রিজনে আমরা দেখতে পাই। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট আর কি, এই জিনিসগুলো মনে রাখবে, কারণ এই এই জিনিসগুলো থেকে এই কনসেপ্ট গুলো থেকে পরীক্ষা প্রশ্ন দেয়। তো আপস্ট্রিম রিজনে থাকবে। তো যেটা আমরা এই প্রোমোটার হিসাবে দেখতে পাই একটা হচ্ছে -35 এই আপস্ট্রিম রিজনে দেখতে পাই, যেটাকে আমরা বলে থাকি টিটি, এই সিকোয়েন্স হিসাবে থাকবে টিটি জিএ সিএ। আর -10ও থাকতে পারে, যেটাকে আমরা টিএ টিএ এটি হিসাবে আমরা বলে থাকি। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা মনে রাখবে যে এই দুটো রিজিয়নে আমরা প্রোক্যারিওটিকের হচ্ছে কি তোমার যে তোমার হচ্ছে কি প্রোমোটার সেই দুটো অঞ্চলে আমরা দেখতে পাই। তো বেসিক্যালি কি হয় এই প্রোমোটারে তোমরা সবাই জানো যে এই প্রোমোটারে আরএনএ পলিমারেজ যে এনজাইম যখন ডিউরিং দ্য ট্রান্স তোমার লেশন তখন হচ্ছে কি করে না এটা সে বাইন্ড করে। ঠিক আছে, তো এই এটা বাইন্ড করার সময় সরি ট্রান্সলেশন হয় ট্রান্সক্রিপশনের সময় তোমার আরএনএ পলিমারেজ এসে এই জায়গায় এই প্রোমোটার অঞ্চলে বাইন্ড করে। এবার এই যে -35 এবং -10 রিজিয়ন এটা হচ্ছে কি তোমার কনসেনসাস সিকোয়েন্স, অর্থাৎ আমরা বলতে পারি যে হুইচ মিনস দ্যাট দে আর কনজার্ভড সিকোয়েন্স ইন তোমার হচ্ছে অর্গানিজমস, অর্থাৎ এটা কিন্তু সবসময়ের জন্য হচ্ছে কি নির্দিষ্ট থাকে বা সংরক্ষিত থাকে। আচ্ছা, এবার এই যে -10 যে রিজিয়নটাকে আমরা কি বলি, যে সিকোয়েন্সটা আমরা দেখতে পেলাম যে টিএ টিএ এটি, এটাকে আমরা কি বলি পিবনাউ বক্স আমরা বলে থাকি। আচ্ছা, এবার যেটা কোডিং রিজন আমরা বলছি, কারণ তার পরবর্তীকালে মানে তোমার হচ্ছে প্রোমোটারের পরে অঞ্চলটাকে আমরা কোডিং রিজন বলি। তো সেই কোডিং রিজনটা হচ্ছে কি অলরেডি যেটা আমরা আগেও বলছিলাম যে এটা মাল্টিপল কোডন নিয়ে থাকবে এবং এখানে হচ্ছে কি তোমার অনেকগুলো নিউক্লিওটাইডের সিকোয়েন্স থাকবে। হ্যাঁ, তো সেই অঞ্চলটাকে আমরা কি বলে থাকি কোডিং রিজন হিসাবে আমরা বলে থাকি। তো এই কোডিং রিজন হচ্ছে কি ট্রান্সক্রিপশনের পরে মাল্টিপল হচ্ছে কি তোমার কি তৈরি করবে, অনেকগুলো হচ্ছে কি তোমার হচ্ছে কি পলিপেপটাইড তৈরি করতে পারে। টার্মিনেশন জিন হিসাবে তোমরা জানো যে টার্মিনেশন মানে হচ্ছে কি এটা একদম একদম শেষ প্রান্ত, যেখানে হচ্ছে কি ট্রান্সক্রিপশন প্রসেসটা হচ্ছে কি শেষ হবে। ট্রান্সক্রিপশন হচ্ছে কি যখন শেষ হয়, তো সেটা আবার হচ্ছে কি যখন আমরা ট্রান্সক্রিপশন বা তোমার হচ্ছে কি রেপ্লিকেশন বা ট্রান্সলেশন পড়বো সেখানে আরো বেশি ক্লিয়ার হবে। জাস্ট এইটুকু তোমরা মনে রাখো যে এখানে এই যে টার্মিনেশনটা হওয়ার জন্য রো ডিপেন্ডেন্ট বা রো ইন্ডিপেন্ডেন্ট মেথডস রয়েছে। এই রো হচ্ছে কি এক ধরনের প্রোটিন, এইগুলো রিক্রুট হয় এই টার্মিনেশন রিজিয়নে দিয়ে ট্রান্সক্রিপশনটাকে কি করছে বন্ধ করছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা এক্সাম্পল হিসাবে কিছু জিনিস দেওয়া রয়েছে, এগুলো ডাইরেক্টলি কোশ্চেন আসতে পারে।
যেমন ইকোলাই এর যদি আমরা জিনোম স্টাডি করি তাহলে দেখতে পাই যে সেখানে 4267 4267 জিন আমরা দেখতে পাই। তো এই জিনোমটা হচ্ছে দেখো এক্সিস্টেড সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এদের তাহলে ইকোলাই যেহেতু প্রোক্যারিওটিক, তো এই জন্য আমরা কি দেখতে পাচ্ছি না এখানে তোমার তাদের ক্ষেত্রে সার্কুলার কন্ডিশনে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আমরা দেখতে পাচ্ছি। তার সেক্ষেত্রে তার মধ্যে 4267টা জিন দেখতে পাই আমরা। আবার ঠিক একইভাবে মাইকোপ্লাজমা এর ক্ষেত্রে হচ্ছে কি আমরা জিনোমে 468 বা 468 জিন আমরা দেখতে পাই। এবার ঠিক একইভাবে আমরা ইউক্যারিওটস এর ক্ষেত্রে যদি আমরা জিনোম স্টাডি মানে জিন স্টাডি করি, তাহলে এক্ষেত্রে দেখো একটু তোমার হচ্ছে কি বেড়ে যাচ্ছে স্ট্রাকচার। যেমন এখানে আমরা এক্সন দেখতে পাবো, ইন্ট্রন দেখতে পাবো, প্রোমোটার সিকোয়েন্স দেখতে পাবো এবং টার্মিনেশন হচ্ছে সিকোয়েন্স আমরা দেখতে পাবো। প্রথম হচ্ছে কি অ্যাকশন নিয়ে আমরা বলবো। তো এই অ্যাকশন এই টার্মটা ফার্স্ট ইন্ট্রোডিউস করেছেন একজন সায়েন্টিস্ট, তার নাম কি ওয়াল্টার গিলবার্ট। ঠিক আছে, 1978-এ তিনি এই অ্যাকশন টার্মটাকে তিনি মানে প্রথম ইন্ট্রোডিউস করলেন এবং তিনি বললেন যে এই যে তোমার হচ্ছে অ্যাকশন, দিস আর দ্য কোডিং সিকোয়েন্স দ্যাট আর ফার্স্ট ট্রান্সক্রাইবড অ্যান্ড দেন ট্রান্সলেটেড হুইচ লিডস টু দ্য ফরমেশন অফ প্রোটিন। অর্থাৎ অ্যাকশন হচ্ছে কি এমন একটা জিনিস যেখান থেকে ট্রান্সক্রিপশন হবে, পরবর্তীকালে সেই ট্রান্সক্রিপশনের পরে ট্রান্সলেশন হবে, পরবর্তীকালে সেখান থেকে পলিপেপটাইড বা প্রোটিন তৈরি হবে। ঠিক আছে, এবং দ্য নাম্বার অফ অ্যাকশন ইজ ভেরি ইন দ্য অর্গানিজমস। অর্থাৎ ইউক্যারিওটিকের ক্ষেত্রে অ্যাকশনটা হচ্ছে কি তোমার অনেক সংখ্যায় থাকতে পারে। ইন্ট্রন কি না, ইন্ট্রন হচ্ছে কি প্রথম ডিসকভার করেন রিচার্ড রবার্টস এবং ফিল শার্প। এরা দুজন মিলে হচ্ছে কি এটাকে আবিষ্কার করলেন এবং তারা দেখলেন ইউক্যারিওটিকের ক্ষেত্রে ঠিক একইভাবে হচ্ছে কি তোমার অ্যাকশনের মাঝখানে মাঝখানে ইন্ট্রন থাকতে পারে। এরা হচ্ছে একইভাবে এরা আছে নন কোডিং রিজিয়ন হিসাবে পরিচিত বা এরা আছে জাং সেগমেন্ট অফ ডিএনএ নামেও পরিচিত। ঠিক আছে, মানে এরা আছে নন ফাংশনাল, যেহেতু এরা কাজ করতে পারে না, তো এই জন্য হচ্ছে কি এদেরকে আমরা কি বলি না জাং সেগমেন্ট অফ ডিএনএ। তোমরা নিশ্চয়ই সবাই স্প্লাইসিং নাম শুনেছো। স্প্লাইসিং, স্প্লাইসিওজোম বলে একটা প্রোটিন এসে এই অ্যাকশন ইন্ট্রন বাউন্ডারিতে বাইন্ড করে দিয়ে এই ইন্ট্রন গুলোকে কেটে বাদ দিয়ে অ্যাকশন গুলোকে জয়েন করে দেয়, কারণ এগুলো যেহেতু নন ফাংশনাল বলে। ঠিক আছে, প্রোমোটার সিকোয়েন্স ঠিক একইভাবে প্রোক্যারিওটিকের মতো এখানেও প্রোমোটার সিকোয়েন্স থাকবে। প্রোমোটার সিকোয়েন্স গুলো এখানেও সেই রকম ভাবে কনজার্ভ থাকবে। তো বেসিক্যালি এখানে আমরা প্রোমোটার সিকোয়েন্স হিসাবে আমরা টাটা বক্স দেখতে পাই, যেগুলো সিকোয়েন্স হিসাবে আমরা দেখতে পাবো কি যেমন হচ্ছে কি তোমার 5' TA এরকম করে সিকোয়েন্স দেখা যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি সেই একইভাবে তোমার আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করবে এবং এখানে ট্রান্সক্রিপশনটা শুরু হবে। আচ্ছা, টার্মিনেশন সিকোয়েন্স হিসাবে আমরা এখানেও সেই একইভাবে রো ডিপেন্ডেন্ট রো ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি তোমার প্রসেস দেখতে পাই। তবে এখানে তোমরা মাথায় রাখবে যে এই যে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশনের ক্ষেত্রে যেখানে টার্মিনেশন তোমার হচ্ছে কি হবে, ঠিক আছে, মূলত হচ্ছে কি তোমার সেখানে গুয়ানিন এবং সাইটোসিন রিচ সেগমেন্ট প্রেজেন্স থাকবে। মানে গুয়ানিন এবং সাইটোসিন যে নিউক্লিওটাইড সেখানে বেশি থাকবে, সেই রকম রিজিয়নে কি হবে না তোমার রো ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে টার্মিনেশনটা আমরা দেখতে পাই, কারণ এখানে হেয়ার পিন লাইক স্ট্রাকচার তৈরি হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে তোমার হচ্ছে কি জিসি রিচ সিকোয়েন্স আমরা এই রিজিয়নে আমরা বেসিক্যালি দেখতে পাবো। ঠিক আছে, আর আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে টার্মিনেশন যে জায়গাটায় থাকবে সিকোয়েন্সে, সেখানে অনেক সময় কি দেখা যায় না 3 প্রকারের টার্মিনেশন কোডন আমরা দেখতে পাই। টার্মিনেশন কোডন যদিও আমরা জেনেটিক কোড পড়বো, তো এই জেনেটিক কোড হিসাবে যে টার্মিনেশন কোডন কথা বললাম, 3 প্রকার টার্মিনেশন কোডন দেখা যায়, সবাই তোমরা নাম জানো, ইউএএ, ইউএজি এবং ইউজিএ। এই 3 প্রকার হচ্ছে কি তোমার টার্মিনেশন কোডন থাকলে সেখানে গিয়ে টার্মিনেশন আমরা দেখতে পাই। তো আপাতত হচ্ছে কি আজকে যেহেতু হচ্ছে কি আনুষঙ্গিক ভাবে আমরা অনেকগুলো জিনিস আলোচনা করলাম, সিলেবাস প্লাস হচ্ছে কি তোমার রুটিন প্লাস হচ্ছে কি আমাদের যে ক্লাসের যে পুরো তোমার হচ্ছে কি শিডিউল, তো তার জন্য হচ্ছে কি আজকে খুব কম জিনিস রাখা হয়েছিল এবং সেই সঙ্গে আজকে হচ্ছে কি তোমার 5-7টা কোশ্চেন রাখা হয়েছে। এই যে জায়গাগুলো আমরা পড়লাম তোমরা একটু দেখে নাও। ফার্স্ট কোশ্চেন যেটা রাখা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ এ জিন। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি জিনের স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসাবে আমরা কোনটা দেখতে পাই। অপশন এ বলছে দেখো প্রোমোটার, অপশন বি অ্যাকশন, অপশন সি হচ্ছে ইন্ট্রন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু আগেই আমরা পড়লাম যে এই অ্যাকশন, ইন্ট্রন এবং প্রোমোটার তিনটেই আমরা দেখতে পাই, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে, উপরের সব কটি হয়ে যাবে উত্তর, তাই না? তো আজকে একটু টাইমের অভাবে আমি এই উত্তরগুলোকে হাইড করতে পারিনি। পরবর্তী ক্লাস থেকে তোমরা কিন্তু যে অ্যান্সার গুলো দেখতে পাবে সেই অ্যান্সার গুলো কিন্তু হাইড করা থাকবে। ঠিক আছে, তোমরা পার্টিসিপেট করবে, তোমরা বলবে, তারপর হচ্ছে কি আমরা অ্যান্সার গুলো বলবো।
আচ্ছা, এবার বলছে দেখো হুইচ ইজ দ্য মেন ফাংশন অফ এমআরএনএ। এমআরএনএ এর মূল কাজ কি? তো এখানে কি কি অপশন দিয়েছে দেখো, রেপ্লিকেশন অফ ডিএনএ, নাকি ট্রান্সপোর্টেশন অফ অ্যামাইনো অ্যাসিড, ক্যারিং জেনেটিক ইনফরমেশন ফ্রম ডিএনএ টু রাইবোজোম, ফরমেশন অফ ক্রোমোজোম। তাহলে অবভিয়াসলি তোমরা অপশন সি এরটা করবে। কারণ হচ্ছে কি তোমরা জানো যে এমআরএনএ এর মধ্যে যে কোডন গুলো থাকে সেই অনুযায়ী তোমার প্রোটিন সিনথেসিস হয়। তো এই জন্য অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, তারপর বলছে হুইচ রিজিয়ন এ জিন ইনিশিয়েট ট্রান্সক্রিপশন। এটাও তোমরা সবাই জানবে, তাই না? তাহলে কোন অঞ্চল থেকে ট্রান্সক্রিপশন শুরু হয়? না অবভিয়াসলি কি হবে না প্রোমোটার। কারণ প্রোমোটার কে কি করে না ওখানে হচ্ছে কি আরএনএ পলিমারেজ কে বাইন্ড করে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ স্প্লাইসোজোম ইন ইউক্যারিওটিক সেল। একটু আগেই আমি তোমাদেরকে বলছিলাম যে প্লাইসোজোম হচ্ছে কি একটা প্রোটিন যেটা স্প্লাইসিং এ সাহায্য করে। এটা কি করছে না তোমার স্প্লাইসিং ঘটাচ্ছে কাকে না, এই যে এক্সন আর ইন্ট্রন, ঠিক আছে, এই যে এক্সন ইন্ট্রন যে বাউন্ডারি, এই বাউন্ডারিতে বাইন্ড করবে, ইন্ট্রন গুলোকে রিমুভ করে দেয়। তো এটা অবভিয়াসলি অপশন কি হয়ে যাবে? অপশন বি এরটা হয়ে যাবে সঠিক উত্তর, রিমুভিং ইন্ট্রনস, তাই না, ইন্ট্রনকে অপসারণ করা। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কোডিং রিজন অফ এ জিন। ঠিক আছে, কি কি বলেছে দেখো, ইন্ট্রন, প্রোমোটার, এক্সন নাকি টার্মিনেটর। কোডিং রিজন মানে যেখান থেকে হচ্ছে তোমার হচ্ছে কি ফাংশনাল তোমার ইউনিট হিসাবে কাজ করবে। তাহলে অবভিয়াসলি আমরা কোনটাকে বলবো না, আমরা বলবো এক্সনকে, অপশন সি এরটাকে আমরা বলবো। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ ট্রান্সক্রিপশন। এটা সবাই তোমরা জানো, এটা আলোচনা করার কোনো কারণই নেই, এটা হচ্ছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ আমরা ট্রান্সক্রিপশনের প্রোডাক্ট হিসাবে আমরা আরএনএ দেখতে পাই। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস হোয়ার এমআরএনএ ইজ ট্রান্সলেটেড ইনটু প্রোটিন। ঠিক আছে, তাহলে বলছে যে প্রসেসটার নাম বলো যেখান থেকে এমআরএনএ থেকে তোমার হচ্ছে কি প্রোটিন তৈরি হয়, তাহলে ট্রান্সলেশন। ঠিক আছে, আজকে একটু সোজা সোজা কোশ্চেন ছিল যেহেতু প্রথম শুরু হলো, কিন্তু পরবর্তীকালে তোমাদের যে পোর্শন গুলো পড়ানো হবে সেখান থেকে এমসিকিউ কোশ্চেন থাকবে। ঠিক আছে, এবং সেই এমসিকিউ গুলো তোমরা আগে উত্তর করবে, তারপর আমরা কিন্তু উত্তর বলবো। এই প্রসেসেই ক্লাসগুলো চলবে। ঠিক আছে, তো বলো তাহলে তোমাদের কি আর কি সমস্যা, বা কি হচ্ছে কি তোমাদের আরো কি প্রসেস করলে ভালো হয় তোমরা বলতে পারো। বলো, একজন একজন করে বলো। স্যার রেকর্ড ক্লাসগুলো স্যার পর পর দেওয়া হবে তো, মানে যেটা সিলেবাস আছে? হ্যাঁ, সেরকম করে পরপর দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে তোমরা? না স্যার। তাহলে এই প্রসেসেই চলছে তোমাদের, চলবে ক্লাস। এইভাবেই তোমরা হচ্ছে কি নিজেকে তাহলে প্রিপেয়ার করো। ঠিক আছে, আর তোমরা হচ্ছে কি চন্দন তুমি পেয়েছো গ্রুপ? না স্যার, আমি খুঁজে নেবো, পরে ক্লাস করছিলাম তো, এখন পরে খুঁজে আপনাকে জানাবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটাই থাকলো, আবার পরের ক্লাসে আমরা দেখা করছি। ঠিক আছে, লেফট করে যাও।